আমাদের দরদি যারা আছেন এবং আমাদের এই আশপাশের মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কমরেড পঙ্কজ একটু আগে বলছিল, আপনারা শুনেছেন। তার চেয়েও বড় কথা, দুর্গাপুরের মানুষের অভিজ্ঞতা এ রাজ্যের কোনো অংশের মানুষের চাইতেই কোনোভাবেই কম নয়। লড়াইয়ের ইতিহাস গড়ে তুলে দুর্গাপুর, লড়াইয়ের রাস্তাতেই দুর্গাপুর, কমরেড বিমল দাশগুপ্তর স্মৃতিকে বহন করেই দুর্গাপুর, আশিস চক্রবর্তীর স্মরণের মধ্যে রেখেই আমাদের দুর্গাপুর। লাল দুর্গাপুরের সংগ্রামী এলাকার মানুষ, তাদের অভিজ্ঞতা পশ্চিমবাংলার কোনো এলাকার মানুষের চাইতে কম নয়। অভিজ্ঞতার বিচারেই আপনারা যথাযথভাবে চলতে পারবেন, এই বিশ্বাস আমি আপনাদের প্রতি 100% রাখতে চাই। কি কারণে এই সভা আপনারা সবাই জানেন। আসলে কারণ তো একটা না, কারণ তো শয়ে শয়ে হাজারে হাজার। বস্তুতপক্ষে যখন আমরা এখানে সভা করছি, সেই সময় আমাদের পশ্চিমবাংলাতেই একের পর এক নতুন নতুন ঘটনা ঘটে চলেছে, যার কোনো যুক্তি তথ্য মানুষ সাধারণভাবে খুঁজে পান না, খুঁজে পাচ্ছেন না। আমরা যখন এখানে সভা করছি, আমরা খুব গভীর হৃদয়ে আমরা স্মরণ করছি, খেয়ালের মধ্যে রাখছি। গত দুদিন আগে কলকাতাতে মাঝেরহাট কজন মানুষ মারা গেছেন আমি জানি না, কারোর কাছে তথ্য আছে কিনা, সে তথ্য কোনদিন প্রকাশিত হবে কিনা এটা কেউ বলতে পারবে। দার্জিলিং এ বসে যদি কেউ গন্ধ পেয়ে যান যে মাঝেরহাটের সেতু একটা কোলাপস করে গেছে কিন্তু ওখানে কোনো মৃত্যু ঘটেনি, তাহলে পুলিশের পাওয়ার ক্ষমতা নেই ওখানে মৃত্যু হয়েছে কত, সেই কথাটাকে প্রকাশ্যে জানাবার ক্ষমতা পুলিশের নেই, কারো নেই। তার যত ধামাচাপা দেওয়ার প্রচেষ্টাতেই সব চলছে। একজন না, তারপরে একজন, একের পরে দুই, দুইয়ের পরে তিন। আমরা বিশ্বাস করতে চাই, মনে করতে চাই যে দুর্ঘটনা অনেক বড় হলেও যে কোনো কারণেই হোক, বাস্তবে ওই এলাকার পরিস্থিতির কারণে হয়তো মৃত্যু তুলনামূলকভাবে কম, সেটা অনেকটাই হয়তো বাঁচিয়েছে। কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে একই সাথে যদি কেউ বলে দেন যে তদন্ত হবে, আর বলেই যদি পরের দিন বলে দেন একজনও মারা যায়নি, অতএব শেষ পেশ 3, আজকে একজনের বডি পাওয়া গেছে 3, আর তারপর যদি আস্তে আস্তে রাস্তায় চলতে চলতে যে যার মতন চাপানুতর করতে থাকে, তাহলে দুর্ভাগ্য শাসক দলের ভূমিকা শাসক দল পালন করতে পারে না, সরকারের ভূমিকা সরকার পালন করতে পারে না। আমার অন্তত ঘটনাস্থলে গিয়ে এ কথাটা মনে হয়েছিল, যেটা শাসক দলের কাজ, যেটা বলতে ওরা অপারগ, ওরা বলতে পারে না, সেটাই মানুষকে মনে করিয়ে দেওয়াটা আমাদের কাজ। যে অ্যাক্সিডেন্ট যখন হয় তখন কার দায়, এই কারণে চাপান উত্তরের চাইতে অনেক বড় কাজ উদ্ধার কাজে হাত লাগানো। ওরা চাপান উত্তর করেছে, পিডব্লিউডি বলেছে, আরবান ডেভেলপমেন্ট বলেছে, পোর্ট ট্রাস্ট বলেছে, মেট্রো রেল বলেছে। আমরা না বাবা, আমাদের কেন দোষ দিচ্ছ? দোষটা তোমাদের। এই চাপান উত্তরের মধ্য দিয়ে কার্যত তদন্তের প্রক্রিয়াটাকে ব্যাহত করা হয়। আমি মনে করি দিচ্ছি এই কারণে যে এই সাম্প্রতিক সময়ের মধ্যে অন্তত 4-4টে বড় দুর্ঘটনা ব্রিজে ঘটে গেল। উল্টোডাঙ্গা, পোস্তা, শিলিগুড়ির কাছে ফাঁসি দেওয়া, তারপরে মাঝেরহাট। সকাল থেকে অন্তত আমি আমার টেলিফোনের ওই হোয়াটসঅ্যাপ কলে, জানেন আপনারা, ছবি দিয়ে পাঠায়, অন্তত 5-7 রকম ছবি পেয়েছি রাজ্যের বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা আমাদের দুর্গাপুরের আশপাশের কেউ একটা পাঠিয়েছেন বলে মনে হলো। কোন ব্রিজ আমি তো ভালো বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। মানুষ শঙ্কায় আছে। এখন এখানে একজন লিখছে যে আমি একটা ব্রিজের উপরে যাবো বলে ভাবছিলাম, থমকে গেলাম, ওপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো। বাড়িতে জিজ্ঞাসা করলাম, ওপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাবো। বাড়িতে স্ত্রী বললো নিচ দিয়ে যেও না, যদি নিচ দিয়ে যাও তাহলে কার্যত টমেটোর মতন হয়ে যাবে, কেউ খুঁজে পাবে না, ওপর দিয়েই অন্তত যাও। আমি স্ত্রীকে বললাম মনে হচ্ছে আপাতত দুটোই
বিপদের তবুও ভোট দিয়ে যাওয়াটাই হয়তো বা শ্রেয়। মানুষ প্যানিক, মানুষ আশঙ্কায় আছেন, মানুষ আতঙ্কিত আছেন। গত 7 বছর পশ্চিমবাংলা গোটা রাজ্যের মানুষই বাস্তবত আতঙ্কে আছে। এই আতঙ্কের থেকে মানুষ মুক্তি পেতে চায়। অনেকে ভেবেছিলেন একটা বদল হোক, একটা বদল হলো, বেশ হয়েছে। মানুষ মনে করেছেন কাউকে পছন্দ করতে হবে, কাউকে ভালোবাসতে হবে, কাউকে ভরসা করতে হবে, করেছেন, বেশ করেছেন। এটাই পশ্চিমবাংলায় বিউটি বামপন্থীদের, এটাই গণতন্ত্রের বিউটি বামপন্থীদের। জ্যোতি বসুরা রাইটার্স বিল্ডিং এ গিয়ে বললেন, রাইটার্স বিল্ডিং থেকে সরকার চলবে না। পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি, গ্রাম অথবা শহর, কলকারখানার শ্রমিক অথবা খেতে খাবারের কৃষক, তারা আলাপ আলোচনা করে পশ্চিমবাংলাটাকে পরিচালিত করবে। পশ্চিমবাংলাটা রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে না। এবং তারপরেই পঞ্চায়েত নির্বাচন করলেন, করে ঘোষণা করলেন। যখন 1982 সালে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হয়েছে, আপনি কি বললেন? জ্যোতিবাবু একটু সাংবাদিকের দিকে তাকিয়ে হেসে বললেন, তাহলে বুঝুন এটাই পশ্চিমবাংলা, এটাই পশ্চিমবাংলার গণতন্ত্র। প্রত্যেক 5 বছর পর পর পশ্চিমবাংলায় পঞ্চায়েতের ভোট হয়েছে, বামপন্থীরা জিতলেও হয়েছে, বামপন্থীরা হারলেও হয়েছে। এই পরম্পরাটা গত 5-7 বছরে ভেঙে চৌচির হয়ে গেল। কেন? একের পর এক অনেক অনেক কথা আমাকে ওরা বলেছিলেন 13ই আগস্ট আসতে। কমরেড সোমনাথ চট্টোপাধ্যায় সেদিন প্রয়াত হন। স্বাভাবিক কারণেই এখানেও সভাটা করেনি, আমার পক্ষে অত সম্ভব ছিল না। কেন? দুর্গাপুরের মানুষ কি অপরাধ করেছে? দুর্গাপুরের মানুষ তো শান্তিপ্রিয়, গণতান্ত্রিক, বিশেষ করে শিল্প এলাকা। নির্বাচন হয়, সবাই মিলে নির্বাচন, তার থেকে জাস্টিকরণ করেন। এই পরম্পরায় চলতে দুর্গাপুরের মানুষ অভ্যস্ত। সে দুর্গাপুরের মানুষ কি দেখলেন? দুর্গাপুরের মানুষ গত 20, 25, 30, 35 বছরের অভিজ্ঞতার মধ্যে ছিল না। একটা নির্বাচন মানে ভরসা, একটা নির্বাচন মানে উৎসব, একটা নির্বাচন মানে গণতন্ত্রের আর একটা ধাপ এগিয়ে চলা, একটা নির্বাচন মানে সবাই মিলে একটা উৎসবে মেতে পড়া। সকাল দুপুর সন্ধ্যে আমরা একসাথে থাকি, ভোটের সময় যে যা মত ভোট দিলাম, আগে গল্প পরে আড্ডা, এই পরিবেশ, সেটাই ছিল আমাদের পশ্চিমবাংলা। সারা ভারতবর্ষ তাকিয়ে বলতো পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল, দি অ্যাডভান্সড আউটপোস্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। ভারতবর্ষের গণতন্ত্রের অগ্রবর্তী ঘাঁটি আমাদের পশ্চিমবাংলা। সেই গর্ব ছিল আমাদের, সেই মর্যাদা ছিল আমাদের। কি দেখলাম আমরা? ভোটের কদিন আগে থেকে কার্যত ত্রাস, সন্ত্রাস, এবং এমনকি আমি নিশ্চিত শুধু বামপন্থী অথবা ডানপন্থীদের কথা নয়, আমাদের প্রতিপক্ষ যারা রাজ্যে অথবা এখানেও, তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরাও হয়তো সবাই জানেন না, তাদেরকে পর্যন্ত ভরসা করা হবে না। দুর্গাপুরের নির্বাচন পরিচালনা করবে দুর্গাপুরের সাধারণ মানুষ, তাদের ভোটে নয়। দুর্গাপুরের নির্বাচন তা স্থির হবে, এমনকি দুর্গাপুরের যারা শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের মতামতের উপরে নির্ভর করে নয়। দুর্গাপুরের নির্বাচন কার্যত বাইরের বাহিনী, মুখ ঢাকা কালো ক্রিমিনাল দুষ্কৃতি মার্কা মুখ, যে মুখ মানুষ দেখতে চায় না। অতএব মুখ থেকে, কালো কাপড়ের মুখ থেকে হাতে অস্ত্র নিয়ে গোটা দুর্গাপুর শহরে দাপিয়ে বেড়াও, 1 দিন 2 দিন 3 দিন, এমন ভাবে একটা পরিবেশ তৈরি করো যেন দুষ্কৃতীদের রাজত্ব, এটাই মানুষ প্রায় নিশ্চিত হয়ে থাকে। আর পুলিশ ওদের ছোট ভাইয়ার মতন করেই পথ চলবে। পুলিশ না, পুলিশ হচ্ছে ওদের ছোট ভাই। ওদের কি বন্দোবস্ত করতে লাগবে? দুষ্কৃতী এসেছে আসানসোল থেকে, কি পাণ্ডবেশ্বর থেকে, কি আর কোনো দূরের কোনো জায়গা থেকে, কিংবা ঝাড়খণ্ড থেকে। তা সেই দুষ্কৃতী থাকবে কোথায়, খাবে কি, যাবে কোন রাস্তায়, চলবে কিভাবে? পুলিশের কাজ তার লজিস্টিক সাপোর্ট দেওয়া। দুর্গাপুরের নির্বাচনে তা স্পষ্ট হয়ে গেছে যে মানুষের অধিকার না, মানুষের অধিকার কেড়ে নেবার জন্য যেমন তৃণমূল, তেমন সরকার, তেমন পুলিশ একসাথে যৌথবদ্ধভাবে চলেছে দুঃস্বপ্নের নগরীর মতন।
দুঃসহ আমাদের দুর্গাপুর আমাদের চোখের সামনে মানুষ দেখেছে। তার বিরুদ্ধে তখন কোন পরিপ্রেক্ষিতে? যখন আমি সেলাম জানাবো দুর্গাপুরের আমাদের সমর্থক কর্মী বন্ধু সাধারণ মানুষ, তাদের সেলাম জানাবো। গত 4 বছর 5 বছর ধরে একটা স্লোগান সমগ্র মানুষকে যুক্ত করার মতন করে, সেফ দুর্গাপুর, সেফ দুর্গাপুর। আমাদের শহর, নিজের শহর দুর্গাপুর, তাকে রক্ষা করো। দুর্গাপুর শহরকে রক্ষা করা, তার অর্থনীতি, তার শিল্প, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার শিক্ষা সব মিলিয়ে দুর্গাপুর। দুর্গাপুর পশ্চিমবাংলার গুরুত্বপূর্ণ শহর। কলকাতা, তারপরে কেউ যদি শিলিগুড়ি বলেন, তৃতীয় নাম অবশ্যই দুর্গাপুর। দুর্গাপুর একটা গুরুত্বপূর্ণ শহর। ড্রাইভার গোটা ইস্টার্ন রিজিয়নের একমাত্র দুর্গাপুর। দুর্গাপুর একটা গুরুত্বপূর্ণ শহর, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, বড়, প্রথম সারা ভারতবর্ষের মানুষ জানে। শুধু স্টিলরা, সব মিলিয়ে বড় বড় বিওজিএল, এমএমসি, ডিএসপি, এএসপি, ডিপিএল ইত্যাদি ইত্যাদি। দুর্গাপুর মানে গোটা রাজ্যের, কেন রাজ্যের বাইরের মানুষ, একটা কসমোপলিটন সেন্টার, একটা কসমোপলিটন সেন্টার। বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে চলতে চলতে দুর্গাপুরীয় সংস্কৃতিতে তারা ক্রমশ যুক্ত হয়ে গেছেন। সেই দুর্গাপুর শহরকে রক্ষা করার আওয়াজ দিয়েছে, স্লোগান দিয়েছে, কর্মসূচি নিয়েছে আমাদের বামপন্থী বন্ধুরা। আমি তাদের সেলাম জানাই। দুর্গাপুরের মানুষ তাদের দুহাত তুলে সমর্থন দিয়েছেন, আমি তাদের সেলাম জানাই। একটা শহর সমগ্রভাবে গড়ে উঠেছে, আমাদের শহরটাকে গড়ে তোলা হোক, রক্ষা করা হোক। ঠিক সেই রকম সময় দুটো আক্রমণ পাশাপাশি, এক গণতন্ত্রের ওপর, যা আপনারা জানেন, যার অংশ হিসেবে পৌরসভার ভোট, ঠিক আছে, যার অংশ হিসেবে পৌরসভার ভোটের নামে আসলে অসভ্যতা, ওটা কোনো ভোট না। এক, এই আক্রমণ। আর দুই অপদার্থ রাজ্য সরকার। অপদার্থ রাজ্য সরকার আমি বলতে বাধ্য হচ্ছে। একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, নতুন কিছু করার মুরত নেই। আমার সেই দিনটার কথা মনে পড়ে, আপনাদের অভিজ্ঞতা আমার চাইতে বেশি। আমরা কাগজে পড়েছিলাম, তখন মুখ্যমন্ত্রী মিটিং করছিলেন দুর্গাপুরে কোনো একটা নির্বাচনের আগে, ঠিক কোন ইলেকশনটা আমার খেয়াল করছে না, বোধহয় 2001 হবে বলে মনে হচ্ছে। মিটিং করছেন, এমএমসি বন্ধ। মুখ্যমন্ত্রী বক্তৃতা করতে করতে, তখনকার বিরোধী দলের নেত্রী বক্তৃতা করতে করতে পিছনে গেলেন। পিছন থেকে এসে একটা কি কাগজ খুলে একটা হাতে বার করে বললেন, এইমাত্র আমার কাছে প্রধানমন্ত্রীর তরফ থেকে ফ্যাক্স এসে গেছে যে এমএমসি খোলা হয়ে গেল। অতএব সবাই মিলে উচ্ছ্বাস হলো, আনন্দ হলো, উৎসব হলো। কোথায় গেল এমএমসি? কোথায়? কি হচ্ছে? বিরোধীর সর্বনাশ করা হচ্ছে। দুর্গাপুর কেমিক্যালস, রাজ্য সরকার, শুধু দিল্লি দেখা যাবে না, কি হচ্ছে? অ্যালাস্টিল গোটা ভারতবর্ষে সবচাইতে প্রযুক্তির দিক থেকে অগ্রবর্তী, ইন্টারেস্টিং, খুব উৎসাহ লাগবে। কার্য তাকে বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা, এবং তার বিরুদ্ধে দুর্গাপুরের মানুষ লড়ছে গণতন্ত্র রক্ষার জন্য, লড়ছে দুর্গাপুরকে বাঁচানোর জন্য, দুর্গাপুরের অর্থনীতি, তার শিল্পকে বাঁচানোর জন্য। যখন সেই লড়াইটা চলছে, আমাদের দুর্গাপুরের আজকে সম্ভবত উপস্থিত নেই, আমি শুনেছি চিকিৎসার কারণে একটু বাইরে গিয়েছেন, সন্তোষ দেব রায় একাধিকবার আমাদের 2 এমএলএ, এই এমএলএ তো খুব একটা দেখাই পাওয়া যায় না, এই বোধহয় এটা বোধহয় পূর্ব, দেখাই পাওয়া যায় না, আর ওটা বোধহয় পশ্চিম। সন্তোষ দা নাকি? এটা পশ্চিম, ওটা পূর্ব। সন্তোষ দা বারে বিধানসভায় তুলেছেন, আমাদেরকে বারে বলেছেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, সেই চিঠি কপি হয়তো আপনাদের কাছে আছে। তারপরে প্রেক্ষিতে আমরা বলেছি
যে আপনি মুখ্যমন্ত্রী, দল বা থাক, আপনি রাজ্যের প্রশাসনিক প্রধান, এসপি বন্ধ হয়ে যাওয়ার প্রচেষ্টা যারা করছে অথবা চক্রান্ত যারা করছে তাকে রুখতে হবে। কেবলমাত্র এসপি কে বাঁচাবার জন্য না, এসপি কে বাঁচানোর জন্য, দুর্গাপুরকে বাঁচানোর জন্য, আমাদের রাজ্যের শিল্প অর্থনীতি তার বিস্তৃতির জন্য তাকে বাঁচানো আমাদের জরুরি। আপনি ভূমিকা নিন। কোথায় কোথায় বরং কি দাঁড়ালো? বরং যখন এই আন্দোলন চলছে, সেফ দুর্গাপুর, সেফ ডেমোক্রেসি, এই আন্দোলন যখন চলছে, আন্দোলনে কুশীলভ যারা বামপন্থীরা তারা বারে বারে আক্রান্ত হয়েছে। আমি গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি সিটি সেন্টার কিংবা এই আশপাশে কোনো একটা জায়গায় প্রায় ভর সন্ধ্যায় গুলি এবং তার থেকে খুন হয়েছে, সম্ভবত সিটি সেন্টারের আশপাশে বলেই আমার যতটুকু মনে হয়েছে। দুর্গাপুর শহরে ছিল। যদি নির্বাচনটা দুষ্কৃতীদের কাছে ওপেন করে দেওয়া হয়, তোমরা খুশি মতন চলো, তাহলে দুষ্কৃতীদের মদত নিয়ে যে বা যারা এখানকার দায়িত্ব পালন করবে তারা কখনো গণতান্ত্রিক মনোভাব নিয়ে চলতে পারবে না। আর যদি না চলতে পারে, যে দুষ্কৃতীদের প্রশ্রয়ে এদেরকে চলতে হয়, সেই দুষ্কৃতীরা মনে করে পশ্চিমবাংলার সরকারটা সমাজ বিরোধীরা মনে করে আমাদের দুর্গাপুরের কর্পোরেশনটা সমাজ বিরোধীরা মনে করে এটা আমাদের প্রশ্রয়ে। কারণ আমরাই ওদের জিতিয়েছি, মানুষ ওদের জেতায়নি, আমরাই জিতিয়েছি। ওদের দুষ্কৃতি রাজত্ব চলে, তাহলে মানুষের সাধারণ জীবন মান বিপর্যস্ত হয়, এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। তাই আমরা দেখছি দুর্গাপুরের সেই সংকটটা ক্রমশ বাড়ছে। আবার যখন শিল্পের লড়াই চলছে, দুর্গাপুর তার অংশ হিসেবে এখানকার মানুষ, বামপন্থীরা সবাই মানুষের দাবি কতবার আক্রান্ত হয়েছে। পার্টি কর্মীরা, নেতারা, পরিচিত লোকেরা, সন্তোষ দেব রায়ের মতন সত্তরান্ত মানুষেরা কতবার কিসের দাবিতে? বিদ্যুতের দাবি করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। মূল্য বৃদ্ধি, সেই দাবি করতে গিয়ে আক্রান্ত হচ্ছে। মানুষের দাবি করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। মানুষের দাবি করার মতন দায়িত্ব যাদের নেওয়া উচিত ছিল তারা চুপ, তারা দুষ্কৃতীদের কাছে সারেন্ডার করে বসে আছেন। আর মানুষের দাবি নিয়ে যারা লড়াই করছে তারা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। এই দুর্গাপুর আমাদের অচেনা দুর্গাপুর। এই দুর্গাপুর 80-এর দশকে, 90-এর দশকে অথবা তার পরবর্তী সময়ে দুর্গাপুরের মানুষ এই দুর্গাপুর দেখেনি। দুর্গাপুরের মানুষের মনে মনে একটা গর্ব আছে, আমরা দুর্গাপুরের মানুষ। দুর্গাপুর মানে লেখাপড়া জানা, শিক্ষিত, সচেতন, অর্থনীতির বিবেচনায় অগ্রবর্তী একটা এলাকা। সেই দুর্গাপুর আজ কার্যত আমাদের সবার চোখের সামনে বিপর্যস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের কাছে থাকতে পারে না। আমি কথা বাড়াবো। 2011 সালে যখন সরকার বদল হচ্ছে, 7টা বছর হল। আজকে না ভাবলে আমাদের পক্ষে বেঠিক হয়ে যাবে। কি দাঁড়াবে? গত 7 বছর কিসের রাজত্ব দেখছি আমরা? আমি বলবো গত 7 বছরের সরকার মানে 1 লুঠের সরকার, 2 ধ্বংসের সরকার, 3 বিভাজনের সরকার। সারদা নারদা, লুঠের পর লুঠ প্রতিদিন। এবং সেই লুঠের পর মানুষ যখন বিক্ষুব্ধ হয়েছে, তখন প্রশাসনকে কাজে লাগিয়ে লুঠের কাগজ ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা তখনও বলেছিলাম, আজও এখানে জানিয়ে যেতে পারি, চিট ফান্ডের লাখো লাখো কোটি কোটি টাকার দুর্নীতির টাকা যেখানে গিয়ে পৌঁছেছে, কোথায় সে টাকা পৌঁছেছে সবাই জানেন। কালীঘাটে হতে পারে, বাইপাসের বাড়িতে হতে পারে। আপনি গ্রামে দেখবেন, প্রতিটি গ্রামে 2 জন 3 জন 4 জন 5 জন পড়াশোনা করেছেন না, লেখাপড়া না, চাকরি বাকরি না, ব্যবসাপত্র না,
তাহলে রোজ একটা করে বাইক কিনছেন, অথবা তারপরে স্করপিও কিনছেন, তারপরে একটা বাড়ি কিনছেন, তারপরে হাতে একটা বালা জোগাড় করছেন, তারপরে গলায় একটা মোটা চেন জোগাড় করছেন, কার পয়সায়? কোথা থেকে আসছে? আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ। ইনকাম নেই, শুধু অ্যাসেট আছে। ইনকাম নেই, শুধু অ্যাসেট আছে। লুঠের টাকা জমছে, লুঠের টাকা জমছে। সময়ের অপেক্ষায় আছি আমরা। সুপ্রিম কোর্ট সব করে দেবে তা না, হাইকোর্ট সব করে দেবে তা না। অনিচ্ছুক রাজ্য সরকার, মানুষের লড়াই চলবেই, এবং সময়ের অপেক্ষায় আমরা আছি যখন লুঠের সম্পদ এই প্রত্যেকটি জায়গা থেকে কেড়ে বার করে নিয়ে এসে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হবে। তার অপেক্ষায় গোটা পশ্চিমবাংলার মানুষ আছেন। কোর্টের লড়াই হচ্ছে, সিবিআই তদন্ত করছে, রাজ্য সরকারের জন্য নয়, অথবা দিল্লির নরেন্দ্র মোদী সরকারের জন্য নয়। কোর্ট, মানুষ লড়াই করেছে, রাস্তায় মানুষ লড়াই করেছে, সে লড়াই চলছে, সে লড়াই চলবে। বরং তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বারবার, তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। দেখেছেন আপনারা, বড় বড় নেতা, বড় বড় অফিসার নির্লজ্জের মতো, নির্লজ্জের মতো টাকা নিয়ে কিভাবে লুকিয়ে রাখা যায় তার ব্যবস্থা করেছে। 3 বছর হয়ে গেল আদবানিজির নেতৃত্বে আজও পর্যন্ত এথিক্স কমিটি আর বড় সভা করে। মনে পড়ে যায় যখন ইউপিএ সরকার ছিল, সোমনাথ চ্যাটার্জি লোকসভার স্পিকার, 11 জন সাংসদ ক্যাশ ফর এমপিস, এমপি হওয়ার সুবাদে টাকা নিয়েছিলেন। পার্লামেন্টের কমিটি গঠন করে ভূভারতে কোথাও কখনো কোনোদিন হয়নি। 12 দিনের মধ্যে 11 জন সাংসদের সাংসদ পদ খারিজ করেছিলেন তৎকালীন লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি। বামপন্থায় এটাকেই বলে। আর এখন যা হচ্ছে তা সব জিনিসটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা। লুটের সরকার, সারদায় লুট, নারদায় লুট, পঞ্চায়েতে লুট, কলকারখানায় লুট, দোকান ব্যবসায় লুট। চলতে 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 যা ভারতবর্ষের মানুষ কোনোদিন বিশ্বাস করতে পারেনি, আমরা কেউ কখনো বিশ্বাস করতে পারিনি। মাধ্যমিক পাস করেছে, 11-এ ভর্তি হবে, 12 পাস করেছে, কলেজে ভর্তি হবে, নিজের যোগ্যতা ভর্তি হবে না। না, কোন কলেজে কে ভর্তি হবে, কোন সাবজেক্টে কে ভর্তি হবে, এটা তার অধিকার না। কলেজ দাপিয়ে বেড়াচ্ছে যে বহিরাগত বাহিনী, যাদেরকে সামনে রেখে তৃণমূল নেত্রীরা চলছেন, তাদের খুশি করার উপর নির্ভর করবে আপনি কলেজে ভর্তি হতে পারবেন কিনা। ভূভারতে কেউ কখনো ভাবতে পারেনি লুঠের রাজত্ব চলতে চলতে এমন হবে যে কলেজের ভর্তি, তার জন্য টাকা নেওয়া হবে, কলেজের ভর্তিতে লুট হবে, এবং কলেজের ভর্তিকে কেন্দ্র করে একটা বিকল্প জীবিকা গড়ে উঠবে। এ কখনো ভারতবর্ষের মানুষ কল্পনা করতে পারেনি। গত 7 বছর লুঠের সেই রাজত্ব আমাদের চোখের সামনে স্পষ্ট করেছে। গত 7 বছর ধ্বংসের রাজত্ব। এই সরকার এসেছিল যে মনোভাব নিয়ে, আমাদের কোনো নিজস্ব সমালোচনা আছে, আত্মসমালোচনা আছে, আমরা সে আত্মসমালোচনা করি, কোনো সন্দেহের ব্যাপারে নেই। কিন্তু গোটা রাজ্যের মানুষ জানে যে একটা সময় যে পশ্চিমবাংলা অথবা তার আগের বাংলা ছিল গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা সব ব্যাপারে, কৃষি, শিল্প, সংস্কৃতি, সভ্যতা, সব ব্যাপারে ভারতবর্ষের মধ্যে সবচাইতে এগিয়ে থাকা রাজ্যটার নাম ছিল বাংলা। তখন আমাদের স্বাধীনতা হয়নি। ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ বাংলা, ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলা, ভারতবর্ষের প্রথম সায়েন্স টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট বাংলা। প্রতিটি ক্ষেত্রে কৃষির বিচারে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা। শিল্পের বিচারে ভারতবর্ষের স্বাধীনতার আগে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যটার নাম বাংলা। সেই বাংলাকে দিল্লিওয়ালারা বারে বারে ভাঙতে চেয়েছে। 1905 একটা চক্রান্ত জেগে গিয়েছে বাংলার মানুষ। সামনে ছিলেন রবীন্দ্রনাথ, পারেন
1912 আরেকটা চক্রান্ত, রাজধানী কলকাতাকে সরিয়ে নিয়ে চলে যাও দিল্লিতে, তারপরেও বাংলাকে ওরা দুর্মুখ করতে পারেনি। তারপর 1947 বিস্তারিত সে আলোচনার মধ্যে আমি যাব না। ভারতবর্ষের স্বাধীনতার আনন্দ যখন করছে গোটা দেশবাসী, স্বাধীনতার সংগ্রামে সবচাইতে বেশি রক্ত ঢেলেছে যে বাংলার মানুষ, তারা সেদিন ঘরের কোণে চুক্তি করে চোখের জল ফেলেছে। স্বাধীন ভারতবর্ষ পেতে গিয়ে আমাদের বাংলাকে দ্বিখণ্ডিত হতে হয়েছে। এপার বাংলা আর ওপার বাংলা, পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দ্বিখণ্ডিত হয়েছে। মামাতো ভাই আর পিস্তত ভাইয়ের বাড়িতে যাতায়াত পাসপোর্ট ভিসার উপর নির্ভর করতে হয়েছে। তারপরেও বাংলায় 1951 সাল সমস্ত তথ্যের বিবেচনায় বাংলা সবচেয়ে এগিয়ে। 52 সালের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 76 সাল পর্যন্ত 4টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো। আস্তে আস্তে বাংলাকে পিছিয়ে দেবার একটা চক্রান্ত হয়েছে, একটা চেষ্টা হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে বাংলা। 1951 সালে সব ব্যাপারে 1 নম্বরে থাকা পশ্চিমবাংলা, 1976 যখন বামফ্রন্ট আসেনি তখন পারলে প্রায় সব ব্যাপারে পিছিয়ে গেছে। দুর্গাপুরের মানুষের মনে থাকবে, দুর্গাপুরের ক্ষেত্র সেটা ছিল একটা কালো সময়। মিডল সিনেমা আকারের সম্মানে কি দুর্বিষহ অবস্থা মানুষের। শিক্ষার সুযোগ নেই, কাজের সুযোগ নেই, ব্যাংকগুলো বিপর্যস্ত, শহরে গ্রামে হাহাকার, পেটে দুবেলা ভাতের ব্যবস্থা নেই। তখন 76 সাল না, শহরে গ্রামে তো নয় বটেই, শহরেও অনেক ক্ষেত্রে বিদ্যুৎ নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট পরিকাঠামোর বন্দোবস্ত নেই। ঠিক এইরকম সময়তে জ্যোতি বোস 1977 সাল ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব, এই স্বপ্ন আর এই শপথ, এবং চোখের সামনে দেখেছে বাংলার মানুষ। আপনি যা দেখছেন, যা দেখছেন, সেকেন্ড হুগলি ব্রিজ, বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু, বালি ব্রিজ, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, NH2, NH6, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আপনি যা দেখছেন। বর্ধমানকে ঘিরে, দুর্গাপুরকে ঘিরে, আসানসোলকে ঘিরে একটা উন্নয়নের পরিকল্পনা, খড়গপুরের নতুন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, আমাদের পাশে রঘুনাথপুরকে কেন্দ্র করে শিল্পের পরিকল্পনা। পশ্চিমবাংলার বামফ্রন্ট, গ্রামের মানুষ দুপায়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। বাপ ঠাকুরদা লেখাপড়া করার সুযোগ পায়নি, সেই বাড়ির ছেলেটা স্কুলে গেছে, লেখাপড়া করেছে। বুক টান করে বলছে আমিও পারি, বুক টান করে বলছে আমিও পারি। মাধ্যমিকের পরীক্ষা হবে, 12 পরীক্ষা হবে, গ্রামের দিকের ছেলেদের তারাও সমান দাঁড়ায় করছে। পশ্চিমবাংলা গড়ে তোলা, বঙ্গভাষা থেকে আবার নতুন করে পশ্চিমবাংলাকে গড়ে তোলা বামফ্রন্ট, কোন সন্দেহ নেই। অজস্র আক্রমণের মধ্যেও আমাদের মনে আছে আমরা তখন ছাত্র, কৃষির ওপরে ভিত্তি করে পশ্চিমবাংলা এগোচ্ছে। শিল্প চাই, 18 বছর, 20 বছর, 22 বছর বয়সের ছেলে, তাদের চোখের দিকে তাকাও। দুর্গাপুর তো আছে, আরো আরো নতুন নতুন শিল্পের ব্যবস্থা করতে হবে। চাই হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। দিল্লি বলল না, কলকাতা থেকে ছাত্র যুবদের পদযাত্রা হলো, চললো হলদিয়া পর্যন্ত। হলদিয়ায় গিয়ে তারা ঘোষণা করলো দিল্লির সরকার না বলেছে, ওই নাকে লড়াইয়ের মধ্য দিয়ে হ্যাঁতে পরিণত করে হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আমাদের গড়ে তুলতে হবে। লড়াইয়ের মধ্য দিয়েই হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এখানে পক্ষ যারা আছে, ওদের যারা আছে, ভূভারতে কোথাও হয়নি। একটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে, দিল্লি বলছে না, পশ্চিমবাংলা বলছে হ্যাঁ। পশ্চিমবাংলার মানুষ সহায় সম্প্রতি কম থাকতে পারে, ছাত্র যুবরা রাস্তায় শুয়ে পড়লো, বুকের রক্ত রাস্তায় থেকে ঢেলে দিল। রক্তের বিনিময়ে সবটা গড়ে ওঠে না, বাট একটা স্পিরিট, সেই স্পিরিট করে তুললো। রক্তের বিনিময়ে বক্রেশ্বর চিমনি দিয়ে ধোয়া নতুন করে উঠল। পশ্চিমবাংলায় বিদ্যুতের পথে যাত্রা এক ধাপ এগিয়ে গেল। পশ্চিমবাংলায় বামফ্রন্ট কে গড়ে তুলেছে?
ইলেকট্রনিক্স কমপ্লেক্স কে গড়ে তুলেছে? নিউ টাউন কে গড়ে তুলেছে? গোটা পশ্চিমবাংলা, আমাদের চারপাশ। আপনার এলাকার চারপাশের উদাহরণ আমার চাইতে আপনি অনেক বেশি জানেন। আর গত কয়েকটা বছর আমরা কি দেখছি? একের পর এক ধ্বংস, একের পর এক ধ্বংস। হলদিয়া পেট্রোকেমিক্যাল আজকে বাংলা বেজানো হয়ে গেছে, আপনি লিখে রাখুন। রকেশ্বর তাপ বিদ্যুৎ প্রকল্প, গোটা রাজ্যের বিদ্যুৎ প্রকল্প, প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। আর বিদ্যুতের চাহিদা কমে গেছে, কারণ শিল্পে কোথায় অগ্রগতি হবে? অগ্রগতি নেই, বরং পশ্চাৎগতি হয়ে গেছে। অতএব শিল্পের চাহিদা, বিদ্যুতের চাহিদা কমে যাচ্ছে। সলিড ইলেকট্রনিক্স তাকে ঘিরে তারপরে আস্তে আস্তে করে আইটি নতুন কিছু করতে পারলো না গত 7 বছরে। কিন্তু যে ইনফোসিস আসবো বলে তৈরি হয়েছিল, সেই ইনফোসিস এদের চোখ মুখ হাব থেকে পশ্চিমবাংলা ছেড়ে পালিয়ে গেছে। এ আমাদের পশ্চিমবাংলা মানুষের স্বার্থ রক্ষিত হয়নি, পশ্চিমবাংলা মানুষের সর্বনাশ হচ্ছে। কে নাই? কে নাই? আপনি অনেক দূরে বসে আছেন, ভাবছেন বামপন্থীদের মিটিং। আমি আপনাকে বলছি, যদি শব্দ কিছু কানে যায় অথবা নাও যদি যায়, আপনি মাঝবয়সী মানুষ, আপনি কম বয়সী যুবক, আপনি বয়স্ক মানুষ, আপনার বুদ্ধি বিবেচনা কারো চাইতে কম নয়। একবার ভেবে দেখবেন, ভাঙা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়বার স্বপ্ন নিয়ে যে জ্যোতি বোসের পথ চলা, সারা ভারতবর্ষের মধ্যে পিছিয়ে যাওয়া পশ্চিমবাংলা ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল হিসেবে ফিরে আসা, গোটা রাজ্যের যুব সমাজ মানুষ তারা ভরসা করে তাকিয়ে থাকা, শুধু শিল্প এলাকা না, শিল্প এলাকায় হোক আর কৃষি এলাকার হোক, মানুষ তাকিয়ে আছে পশ্চিমবাংলা এগোবে। ঠিক এইরকম সময়তে বেশ মানুষ ঠিক করেছেন, সরকার বদল হয়েছে। তারপর দেশ শুদ্ধ মানুষ চিরকাল জানে, দুনিয়া শুদ্ধ মানুষ চিরকাল জানে, ডিনামাইট ফাটিয়ে মাটির তলা থেকে তেল তুলে আনা হয়। সেই তেল শিল্পের কাজে ব্যবহার করার জন্য, শিল্পের উৎপাদনের জন্য কাজে লাগে, শিল্প প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। আর সারা পশ্চিমবাংলা না, ভারতবর্ষ না, গোটা দেশ, গোটা দুনিয়া দেখলো পশ্চিমবাংলায় এমন একটা সর্বসংহারী বন্দোবস্ত সরকার আছে, যারা মাটির তলায় ডিনামাইট ফাটিয়ে মাটির তলা থেকে তেল তুলে আনলো না, 90% তৈরি হয়ে যাওয়া, 90% তৈরি হয়ে যাওয়া সিঙ্গুরের কারখানাটাকে ডিনামাইট চার্জ করে ফাটিয়ে ভেঙে দিল, ধ্বংস করলো। ধ্বংস একটা কারখানা হয়নি, ধ্বংস হয়েছে পশ্চিমবাংলার যুব মনের, যৌবনের স্বপ্ন, ভবিষ্যতে এগিয়ে চলার স্বপ্ন এবং বিশ্বাস, তাকে ওরা ভেঙে দিয়েছে। এই যে শুরু, তারপর একে একে শিল্প ধ্বংস হয়েছে। দুর্গাপুর আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন, শ্যাম স্টিল আপনারা জানেন, একের পর একটা নাম পালিয়ে আমি লাগছি, জানলাম হিন্দুপুর একটার পর একটা ধ্বংস করছে। কৃষি ব্যবস্থা ধ্বংস করছে, কৃষিতে কৃষক আত্মহত্যা করছে, ছিল না। পশ্চিমবাংলার মানুষ প্রশ্ন করতেন কেন মহারাষ্ট্র হয়, কেন গুজরাটে হয়, পশ্চিমবাংলা কোনদিন দেখেনি, চোখের সামনে দেখছে। বিপদে কৃষক ধ্বংস করছে, শুধু কৃষি, শুধু শিল্প, পরিকাঠামো নতুন কিছু গত 7 বছরে না, না, গত 7 বছরে নতুন কোন পরিকাঠামো গড়ে ওঠেনি। পুরনো যে কাজ, সেই কাজকে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়া, বরং পারলে এমন ভাবে এগিয়ে যাওয়ার চাইতে পিছিয়ে দেওয়া যাতে পুরনো পরিকাঠামোগুলো আস্তে আস্তে ধসে যায়। আমি কথা বাড়াবো না, পোস্তার ব্রিজ কিংবা মাঝেরহাটের ব্রিজ আপনারা জানেন। আমি আস্তে আস্তে কল্পনা করতে পারছিলাম না যে এনেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে আসার পর এই বাঁদিকে যে রাস্তা ধরে আমি আসলাম, এটাই দুর্গাপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। ভাবতে আমার কষ্ট হচ্ছিল, দুর্গাপুরে কোনো কর্পোরেশন আছে তো, রাজ্যে কোনো সরকার আছে তো, পরিকাঠামো ধ্বংস করছে। তারপর
যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকতো, আপনি অনেক দূরে বসে আছেন, ভাবছেন আমি বামপন্থী না, আমি আপনাকে বলছি লিখে রাখুন, ভালো করে লিখে রাখুন, যদি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকতো গত 7 বছরে পশ্চিম বাংলায় না হলেও কম করে হলেও নতুন অন্তত 7 বছরে 7 লক্ষ যুবকের কর্মসংস্থান হতো। ঠেকাবার হিম্মত কারো ছিল না। আর কি দেখছি আমরা? টেট পরীক্ষা পাস করলে ফেল, টাকা ধ্বংস। স্কুল সার্ভিস কমিশন বছরে 12,000 চাকরি, বাধা বাধা। দলমত নির্বিশেষে চারপাশে খোঁজ নিন। 2012 সালের পর স্কুল সার্ভিস কমিশনের একটি চাকরিতে নিয়োগ হয়নি, ধ্বংস। আপনি খেয়াল করুন, পাবলিক সার্ভিস কমিশন গ্র্যাজুয়েট হওয়া মাত্র ছেলেরা মনে করত ক্লার্কশিপের পরীক্ষা দিতে হবে, মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষাটা দিতে হবে, এবং সবাই জানতো পাবলিক সার্ভিস কমিশন মানে ভরসা করার মতন জায়গা। দিদিমণির অপার কৃপা, দিদিমণির অপার কৃপা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রথমবার খাতা দেখায় সবচাইতে কম যে ছেলেটি নম্বর পেয়েছে 200-তে 18, আর একবার তার জন্য খাতা দেখানো হয়েছে এবং তারপর সে সবচাইতে বেশি নম্বর পেয়েছে 200-তে 168। পাবলিক সার্ভিস কমিশন তার মানিজ্য থাকছে না, পাবলিক সার্ভিস কমিশনকে পর্যন্ত এরা ধ্বংস করছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের, সিট ফাঁকা, ছাত্র নেই, ধ্বংস করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের, একের পর এক এমন বন্দোবস্ত করো, যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করো। আমাদের কৃষিকে ধ্বংস করবে, আমাদের শিল্পকে ধ্বংস করছে, নতুন গড়ে তোলা ছেড়ে দিন, আমাদের পরিকাঠামো ধ্বংস হচ্ছে, আমাদের একটা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে। শুধু পাবলিক সার্ভিস কমিশন না, হিউম্যান রাইটস কমিশন, ওমেন কমিশনের মতন সংবিধান সম্মত সংস্থাগুলো, আমাদের স্টেট ইলেকশন কমিশনের মতন সংবিধান সম্মত সংস্থাগুলো একে একে ধ্বংস হচ্ছে। গত 7 বছর কার্যত ধ্বংসের রাজত্ব গোটা পশ্চিম বাংলা তাই দেখছে। কি দেখছে? মানুষের মধ্যে বিভাজন, গ্রাম শহর, হিন্দু মুসলমান, পুরুষ মহিলা প্রত্যেককে যার যার মতন করে এগোবার সুযোগ করে দিয়েছিল পশ্চিম বাংলায় বামপন্থীরা। তার মতন করেই পশ্চিম বাংলা অনেক বাড়তি উচ্ছ্বাস নিয়ে এগোবার মতন বন্দোবস্ত করতে পারছিল। আর এখন বিভাজন, বিভাজন, জাতে, ধর্মে, ভাষায়, অন্য বিভিন্ন কারণে, রাজনৈতিক বিভিন্ন কারণে বিভাজন। আর বিভাজন যদি একটা শুরু হয়, সে বিভাজন শুধু কোনো একটা ধর্ম অথবা বর্ণে আটকে থাকে তা না, বাড়তে থাকে, বাড়তে থাকে। এরকমটা না যে বামপন্থী বনাম ডানপন্থী, না। আক্রান্ত হয়েছিল বামপন্থী, তারপর আক্রান্ত হয়েছে প্রতিবাদীরা, তারপরে আক্রান্ত হয়েছে তৃণমূলের সঙ্গী প্রথম যারা ছিল কংগ্রেস। বিশ্বনাথ পারিয়ালদের মুখ লোকাবার কোনো দরকার নেই, কারণ ইজ্জত থাকলে তখন মুখ লোকাতে হয়, সম্মান থাকলে তখন সম্মান নষ্ট হওয়ার প্রশ্ন আসে। যাদের ইজ্জত থাকে না তাদের প্রশ্ন আসে না। তারপর আজ এই মুহূর্তে শুনে রাখতে পারেন, তৃণমূলের হাতে তৃণমূল আক্রান্ত, বড় তোলাবাজের হাতে ছোট তোলাবাজ আক্রান্ত। তোলাবাজির লড়াই, কয়লার তোলাবাজির লড়াই, কয়লার তোলাবাজির টাকা চলে যাবে ভাইপোর কাছে, সে টাকা সরাসরি পৌঁছে দিতে হবে ভাইপোর কাছে। গরুর বাজারের টাকা সরাসরি পৌঁছে দিতে হবে ভাইপোর কাছে। বালি তোলার টাকা সরাসরি পৌঁছে দিতে হবে ভাইপোর কাছে। কিসের রাজত্ব চলছে? এটা লুঠের রাজত্ব, ধ্বংসের রাজত্ব, পশ্চিম বাংলার মান মর্যাদা তাকে সর্বনাশ করার রাজত্ব। আর অনেক দূরে বসে আছেন, চায়ের দোকানে ছোট চায়ের দোকান চালান, ছোট পানের দোকান চালান, রিক্সা চালান, আপনার মান আছে, আপনার মর্যাদা আছে, আপনি নিজের ইমান রক্ষা করে চলেন। আর যাদের নেতা হিসেবে দেখছেন নবান্নে বসে আছে, এদের মান মর্যাদা বলে কিছু নেই। পশ্চিম বাংলা
সর্বনাশ করা, এটাই এদের একমাত্র কাজ। এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে। বাঁচতে হবে, বাঁচাতে হবে, দুর্গাপুরকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, মানুষকে অধিকার রক্ষায় এগিয়ে নিয়ে যাবার বন্দোবস্ত করতে হবে। এবং যেটা করতে হয় তাহলে শুধু দল না, দল এবং তার চাইতে বাইরে বামপন্থী মানুষ আছেন, তার চাইতে বাইরে সাধারণ গণতান্ত্রিক মানুষ আছেন, তার চাইতে বাইরে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ আছেন। মানুষের ঐক্য চাই, এর কোনো বিকল্প থাকতে পারে না। কি দেখছেন? একই কন্টিনিউ বলো না, যা আপনি 7 বছর ধরে এখানে দেখছেন একই জিনিস 4 বছর ধরে দিল্লিতে চলছে। এখানে টেক, ওখানে ব্যাপক। এখানে টেক, ওখানে ব্যাপক। এখানে পাবলিক সার্ভিস, ওখানে এসএসসি। এখানে বিভাজনের রাজনীতি, ওখানে বিভাজনের রাজনীতি। এখানে মিথ্যা, ওখানে মিথ্যা। 2 কোটি চাকরি বছরে কোথায় গেল? মুখ্যমন্ত্রী বলছেন 90 লক্ষ চাকরি দিয়েছেন। এর চাইতে বেশি নির্লজ্জ মিথ্যা তো হতে পারে না। আমি অনেকবার বলেছি বিধানসভা, আমার বন্ধু সুজিত এখানে উপস্থিত আছে, আমাদের বর্জরা এমএলএ, বহুবার বলেছি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। 90 লক্ষ লোকের নামের তালিকা আমার দরকার নেই, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মোড অনুযায়ী পশ্চিমবাংলার যত বুথ 77,000, তার 10% নিন, 5% নিন, 2% নিন, একটা কোনো বাছাই করুন। তার মধ্যে 90 লক্ষ চাকরি 77,000 মানে একটা বুথে 118 জন। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখান অসত্য কতটা, মিথ্যা কতটা ধরা পড়ে যাবে। ওরা কোনোদিন এসব কথার উত্তর দেয় না, খালি একটা চাপান দিয়ে যায়, তারপর সত্যটা যখন প্রকাশিত হয় তখন আরেকটা নতুন ইস্যু চাপিয়ে দেয়। এই ঠিক যেমন একই রকম মাঝরাট ব্রিজ। আপনি বলবেন মাঝরাট ব্রিজে আবার আসবেন? হ্যাঁ, মাঝরাট ব্রিজেই আসলাম। 2 বছর ধরে এক্সপার্ট কমিটি রিপোর্ট হচ্ছে, সারাই করতে হবে। 2 বছরে 6 বার টেন্ডার হয়েছে, 6 বার। কত টাকা খরচ হবে? 3 কোটি। আচ্ছা, একটা রাজ্য সরকার অত ব্যস্ততম সেতু 2 বছর ধরে জানে মেরামত করতে হবে, 6 বার টেন্ডার হয়েছে, মাত্র 3 কোটি টাকা, কাজ শুরু করতে পারলো না কেন? আমি বলেছি মুখ্যমন্ত্রীর একবার জেলা সফরের খরচ 3 কোটির চাইতে বেশি। মুখ্যমন্ত্রী একবার মুখ খুললে তার খরচ 3 কোটির চাইতে বেশি। মুখ্যমন্ত্রীর মেলা, খেলা আর ফুর্তির অনুষ্ঠানের খরচ 3 কোটির চাইতে বেশি। তাহলে 2 বছর ধরে 3 কোটি টাকা মেরামত করা হলো না। যে অফিসার দায়ী, যে মন্ত্রী দায়ী, তার বিরুদ্ধে শাস্তি দেবার যোগ্যতা আছে কি মুখ্যমন্ত্রী? ম্যানমেড বিপর্যয়। যদি ম্যানমেড বলে কোন শব্দ মুখ্যমন্ত্রী কখনো কোনোদিন বলে থাকেন, শুনে রাখুন, এটা হচ্ছে প্রকৃত অর্থের ম্যানমেড বিপর্যয়। নেতা, মন্ত্রী, আধিকারিকদের কারণে একটা সেতু কার্যত ধ্বংস হয়ে গেল, মানুষ মারা গেল। ক্রিমিনাল অফেন্স যাদের জেলে যাওয়া উচিত, তারা লালালো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রুখে দাঁড়াতে হবে আমাদেরই, এর কোনো বিকল্প নেই। ঠিক এইরকম প্রতিদিন 90 লক্ষ চাকরির দীক্ষা। দিল্লি কি বলছে? 2 কোটি বছরে, 2 কোটি বোগাস। কোথায় গেল 15 লক্ষ টাকা? বোগাস। কোথায় গেল জিএসটির গল্প? বোগাস। কোথায় গেল ডিমনিটাইজেশন? টাকা তুলে নিল, কি তার ফল হলো? কোথায় গেল কালো টাকা? খুঁজে পাওয়া গেল না তো। শুনে রাখুন, পকেটে হাত দিন, যে কেউ পকেটে হাত দিন। পকেটে হাত দিয়ে যে কটা টাকা আছে তুলে আনুন। আপনার পকেটে যে টাকা আছে সেই টাকার রং
হয় সবুজাভ, না হলে নীলাভ, না হলে গোলাপি। কালো রঙের টাকা আপনার পকেটে নেই। ভারতবর্ষের সমগ্র কালো রঙের টাকা নরেন্দ্র মোদী আর অমিত শাহ তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে আর মানুষকে নির্যাতন করছে। এই জিনিস মেনে নেওয়া যায় না। গতকাল ছিল ৭১, তার ৩ দিন আগে ছিল ৭০। আজকে আস্তে আস্তে দেখলাম টাকার দাম হয়েছে ৭২ টাকার দাম তো না, ডলারের দাম হয়েছে ৭২ টাকা। টাকার দাম কমছে। ভারতবর্ষের দুটো জিনিসের দাম কমছে, এক টাকার দাম কমছে আর মানুষের জীবনের দাম ওরা কমিয়ে দিচ্ছে। এই দুটো জিনিসের দাম কমছে, বাকি সব ঊর্ধ্বমুখী। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, প্রতিটি জিনিস কেন? যেমন দিল্লি তেমন রাজ্য। পেট্রোল ডিজেলে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেল, তাহলে ভারতবর্ষের দাম বাড়ছে কেন? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, বলবেন দিল্লি। আমি বলছি না না, এই যে আপনার এখন ৮০ টাকা পেট্রোলের দাম হচ্ছে, ৮০ না ৮২ মতন হয়ে গেছে এখন। কার্যত আন্তর্জাতিক বাজারের দর অনুযায়ী এই পেট্রোলের দাম লিটারে হবার কথা ৩৩ টাকা। বাকি যে ৪৯ বা ৫০ টাকা প্রায় সমান সমান। ২৫ টাকা দিল্লির ট্যাক্স আর ২৫ টাকা রাজ্যের ট্যাক্স। মানুষকে বিপদের সময় আরো কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে আমাদের উপর থেকে ট্যাক্স ক্রমশ বাড়িয়ে যাচ্ছে আর মানুষকে বিপদের মধ্যে ফেলছে। যেমন দিল্লি তেমন রাজ্য। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের নেই। ওরা মানুষকে বিভাজিত করতে চায়, মানুষে মানুষের ঝগড়া লাগাতে চায়, এমন একটা পরিবেশ তৈরি করতে চায় যাতে মানুষে মানুষের ঝগড়া লাগিয়ে মানুষকে বিপর্যস্ত করে রাখো। ঠিক যেমন ব্রিটিশ করেছিল, গোটা বাংলা বলেছিল আমরা বিভক্ত হতে চাই না। কমিউনিস্টরা তো বটেই, বাংলার কংগ্রেসের মতো মনোভাব ছিল আমরা বিভক্ত হতে চাই না। বাংলার মুসলিম লীগের মনোভাব ছিল বিভক্ত হতে চাই না। দিল্লিওয়ালারা আর ব্রিটিশওয়ালারা আমাদের ভাগ করে দিয়েছে এবং আজও তা চলছে। এনআরসির নাম করে কার্যত বাংলার মানুষের বিরুদ্ধে আর একবার যুদ্ধ ঘোষণার চেষ্টা হচ্ছে। আসামে ৪০ লক্ষ লোকের নাম তালিকা থেকে বাদ। বাঙালি অবাঙালি সবাই আছেন, কিন্তু ৩২ লক্ষ বাঙালি। ওরা কি বলছে? কেন্দ্র এসে বলছে ফুসফুস করে, শোনো শোনো, তুমি তো হিন্দু, তোমার দুঃখ কি? শুধু মুসলমানদেরকে আটকানো হচ্ছে, যেন ওই বলে নিজেদের মধ্যে একটু ভালো করে বাঁধিয়ে দেওয়া যায়। এবার আপনি শুনে রাখুন, ওই ৩২ লক্ষ বাঙালির মধ্যে ৩২ লক্ষ বাঙালির মধ্যে যা যতটুকু খবর পাওয়া যায় ১৭-১৮ লক্ষ হিন্দু, তো ১৪-১৫ লক্ষ মুসলমান। হিন্দু মুসলমানটা আমাদের কাছে বড় কথা না। বাংলার মানুষ একবার ঘর ছাড়েছে, আবার তাদের ঘর ছাড়াবার ব্যবস্থা করা হচ্ছে এবং আরএসএস অথবা বিজেপি বাংলা বিরোধী মনোভাব নিয়ে বরাবর চলেছে, আজও চলছে, বরাবর চলেছে, আজও চলছে। রবীন্দ্রনাথকে ওরা মর্যাদা দেয়নি, অমর্ত্য সেনকে ওরা মর্যাদা দেয়নি, বাংলার মানুষকে ওরা মর্যাদা দেয় না, বাংলাকে ওরা মর্যাদা দেয় না, বাংলার ভাষা সংস্কৃতিকে ওরা মর্যাদা দেয় না। ফলে বাংলার সংস্কৃতির ওপরে অবাংলার সংস্কৃতি চাপিয়ে দিয়ে বাংলাকে বিপর্যস্ত করার চেষ্টা করছে বলেই কম্পিটিশনে হাত লাগিয়েছে বিজেপির সঙ্গে তৃণমূল। তাই দেখবেন যেদিন বিজেপি বলে আমরা রামনবমীর উৎসব করব, পরের দিন তৃণমূল বলে যদি ওরা রামনবমী করে আমরা ওদের চাইতে বেশি করে রামনবমী করব। আর আমাদের এই জেলার পাশে হলুদব্রত বলে একজন কেউ আছে, সে বলে ওরা যদি রামনবমী করে তাহলে আমরা হনুমান জয়ন্তী করব। রাম আর হনুমান অথবা জন্মাষ্টমী তার খেলায় বাংলার সংস্কৃতিকে ভুলিয়ে দাও, চাপিয়ে দাও। বাংলার নিজস্ব ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি এগিয়ে চলা, বাংলার অর্থনীতি তাকে ১২টা বাজাবার প্রচেষ্টা যেমন দিল্লি করছে, কার্যত তাকে পাশ থেকে সাহায্য করে যাচ্ছে পশ্চিমবাংলার বাহিনী, তৃণমূল অথবা দিল্লির সরকার। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের নেই। আমি কথা শেষ করতে চাইব, অতএব ঠিক এইরকম একটা অবস্থায় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ গণতন্ত্রের প্রশ্ন, মানুষের অধিকার, সবচাইতে গুরুত্বপূর্ণ ধর্মনিরপেক্ষতার প্রশ্ন, মানুষের ঐক্য, সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবন।
জীবন জীবিকার সংগ্রাম, সেই সংগ্রাম ভারতবর্ষব্যাপী পরিচালিত হচ্ছে। আপনারা দেখেছেন নাসিক থেকে মুম্বাই লাখো লাখো মানুষ তাদের সমর্থন নিয়ে হাজারে হাজারে মানুষ পদযাত্রা করে তাদের দাবি আদায়ের লড়াইকে জোরদার করেছে। তেমনি করেই গোটা ভারতবর্ষ। ওরা বলে লাল ঝান্ডা শেষ হয়ে গেছে, ওরা বলে লাল ঝান্ডা জেনে উঠবে না। আমি বলি তামিলনাড়ুর দিকে তাকান, লাল ঝান্ডার স্রোত মিড ডে মিল ওয়ার্কারদের মিছিলে। কিংবা তেলেঙ্গানার দিকে তাকান, আশা কর্মীরা লাল ঝান্ডার স্রোত করে এগিয়ে চলেছে। আপনি তাকান পশ্চিমবাংলার গ্রামে গ্রামান্তরে বামপন্থী সমর্থক মানুষ, তার উপরে হাজারো আক্রমণ হওয়ার পরেও কোথাও কোথাও কেউ কেউ একটু বিভ্রান্ত হতে পারেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছেন হয়তো সামনে আমি যেতে পারলাম না, কিন্তু মনে মনে অপেক্ষায় আছি এই তৃণমূলের জল্লাদ বাহিনী অথবা বিজেপির জল্লাদ বাহিনী তার থেকে মুক্তি পেয়ে লাল ঝান্ডা কবে আবার মাথা উঁচু করে দাঁড়াবে তার অপেক্ষায় প্রহর গুনছেন আমাদের গ্রামের মানুষ, আমাদের শহরের মানুষ। বুকের মধ্যে স্বপ্ন নিয়ে আছেন বামপন্থীরা ফিনিক্স পাখির জাত, তাদেরকে শেষ করা যায় না। পারেনি হিটলার, পারেনি মুসলিনি, নরেন্দ্র মোদী কোন ছাড় আর মমতা ব্যানার্জি কোন ছাড়। বামপন্থীরা মানুষের দাবির লড়াইতে আছে। 18,000 টাকার মজুরি চাই, 3,000 টাকার পেনশন চাই, সমকাজে সমবেতন চাই, চাষের খরচের 1.5 গুণ দাম চাই। মানুষের দাবি নিয়ে সেই লড়াইয়ের অংশ হিসেবেই টেলিভিশন খবরের কাগজ বেশি প্রচার করেনি, কিন্তু কালকে দিল্লি যা দেখেছে ভারতবর্ষে অতীতে কখনো দিল্লি তা দেখেনি। কার্যত একটা 5 কিলোমিটার রাস্তা শুধু লাল ঝান্ডার স্রোত, পুরুষ মহিলা শ্রমিক কৃষক লাল ঝান্ডার স্রোত। গোটা দিল্লির মানুষ বলেছে এটাই ভবিষ্যৎ, গোটা ভারতবর্ষের মানুষ বলছে এটাই ভবিষ্যৎ। লেফটিজম বামপন্থা সেটাই মানুষের বিবেক, সেটাই মানুষের লড়াইতে এগিয়ে যাওয়ার জন্য জরুরি। জীবন জীবিকার লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থার সেই পথে আমাদের চলতে হবে। পথের মধ্যে বাধা যতই আসুক সে বাধাকে কাটিয়েই মানুষ চলবে। আজকের এই সমাবেশে আপনাদের দৃঢ় প্রতিজ্ঞ চেহারা সে কথাই প্রমাণ করছে। দুর্গাপুর বামপন্থীদের, দুর্গাপুর লাল ঝান্ডার শত্রুরা তাকে কখনো ছিন্ন ভিন্ন করতে পারবে না। সেই মনোভাব নিয়ে আপনারা নিশ্চয়ই সবাই চলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।